আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে জানবো দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা জীবন সম্পর্কে। তিনি কোন স্কুলে পড়াশোনা করেছিলেন, তিনি কোন কলেজে পড়াশোনা করেছিলেন, তিনি কি বই পড়েছিলেন, তিনি কি রকম পরিস্থিতির মধ্য দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। মূলত বালক ঈশ্বরচন্দ্র থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে ওঠার কাহিনী হবে আজকের পর্ব, এবং তার মধ্যে তার বিবাহ সম্পর্কেও জানবো, এবং তিনি কিভাবে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন, কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন, তাই সমস্ত কিছু নিয়ে হবে আজকের পর্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে খড়ি হয়েছিল মাত্র 5 বছর বয়সে। সেটা হয়েছিল বীরসিংহ গ্রামে। বীরসিংহ গ্রাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি, যেটা বর্তমানে মেদিনীপুর জেলায় ঘাটাল মহকুমার অন্তর্গত। সেখানে তার পাঠশালাতে তিনি পড়াশোনা আরম্ভ করেছিলেন। পাঠশালার পণ্ডিত মশাই ছিলেন কালীকান্ত ভট্টাচার্য। কালীকান্ত ভট্টাচার্যের আগে সেখানে পড়াতেন সনাতন বিশ্বাস, কিন্তু সনাতন বিশ্বাস যত না পড়াতেন তার থেকে বেশি প্রহার করতেন। সেই কারণে সবাই ভয় করত। তাই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার পিতা রামজয় তর্কভূষণ ঈশ্বরচন্দ্রের জন্য কালীকান্ত ভট্টাচার্যকে নিযুক্ত করেছিলেন এবং সবারই পড়াশোনার জন্য। কালীকান্ত ভট্টাচার্যের কাছে ঈশ্বরচন্দ্র পড়াশোনা করেছিলেন বাংলা, গণিত এবং সংখ্যা। এবং তার যখন ওখানে পড়াশোনার সমস্ত সমাপ্ত হলো, তখন কালীকান্ত ভট্টাচার্য এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় স্থির করলেন যে কলকাতায় নিয়ে গিয়ে ঈশ্বরকে পড়ানো হবে। এরপরে শুরু হলো কলকাতা যাত্রা। 1829 খ্রিস্টাব্দে কার্তিক মাসে বীরসিংহ গ্রাম থেকে তারা কলকাতা যাত্রা করেছিলেন। কলকাতা যাত্রা হচ্ছে একটা বিরাট ব্যাপার, কারণ সে সময় কোনো রাস্তাঘাট ছিল না এবং বহু কষ্ট করে কলকাতা আসতে হতো। এটা খুবই প্রগতিশীল চিন্তা ভাবনা। তখনকার দিনে একজন পিতা চিন্তা করছেন তার পুত্রকে কলকাতায় নিয়ে যেয়ে পড়াবো। সেটা আজকের দিনে একজন যদি কেউ লন্ডনে পড়ায় তার থেকেও বিরাট বিষয়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কালীকান্ত ভট্টাচার্য ও বিদ্যাসাগরকে নিয়ে 3 দিন ধরে পায়ে হেঁটে নদী পেরিয়ে এসে অবশেষে পৌঁছালেন বড়বাজারে। বড়বাজারে ভাগবত সিংহের বাড়িতে। তখন ভাগবত সিংহ মারা গেছেন। তার পুত্র দুর্লভ সিংহ ছিলেন পরিবারের মাথা, এবং জগদ্দল্লভ সিংহের বাড়িতে থেকেই কলকাতায় পড়াশোনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই পরিবারের সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অত্যন্ত ভালোবাসতেন, এবং তার 2 ভগিনী ছিল, বড় ভগিনী এবং ছোট ভগিনী ছিল বিধবা। তার নাম হচ্ছে রায়মণি। রায়মণি তাকে পুত্রের মতো ভালোবাসত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিতে এবং বিভিন্ন জায়গায়, এবং তিনি নিজেই বলেছেন যে অত্যন্ত ভালোবাসত আমাকে, এবং কখনো মনে হয় না আমি পরের বাড়িতে আছি। কিছুদিন ওখানে থাকার পরে জগদ্দুল্লাহ বাবুর বাড়ির কাছেই একটি পাঠশালা ছিল, শিবচরণ মল্লিকের বাড়িতে। সেখানে কিছুদিন ঈশ্বরচন্দ্রকে ভর্তি করেছিলেন, কারণ সেই সময় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিব্রত ছিলেন যে কোথায় পড়ানো হবে, নাকি সংস্কৃত কলেজে পড়ানো হবে না ইংরেজি। সেই সময় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব চলছে। ভারতবর্ষের শিক্ষা দিশাটা কোন দিকে যাবে সেই সময় জানা খুব মুশকিল ছিল, কারণ তখন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল। সবকিছু চিন্তা ভাবনা করে গঙ্গাধর তর্কভাগীশ এবং মধুসূদন বাচস্পতির সঙ্গে পরামর্শ করে তিনি 1829 খ্রিস্টাব্দে 1 জুন ঈশ্বরচন্দ্রকে কলকাতা সংস্কৃত কলেজে ভর্তি করেছিলেন। কলকাতা সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। এই 3য় শ্রেণীতে তিনি 3 বছর ছিলেন, এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাকে সকাল 9টার সময় তাকে রান্না করে খাইয়ে তাকে কলেজে দিয়ে আসতো, আবার বিকেল 4টের সময় তাকে নিয়ে আসতো। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তখন জোড়াসাঁকোর একটি কাঁসার দোকানে তিনি কাজ করতেন, মাসে 10 টাকা মাইনে পেতেন। তার মধ্যে তিনি কষ্ট করে সংসার চালিয়েছেন, এবং ছেলে মেয়েদের পড়াশোনা তিনি কোনো ত্রুটি রাখেননি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিন রাত জেগে পড়াশোনা করত। তিনি এত পড়াশোনা করতেন যে রাতে যাতে ঘুম না আসে সেজন্য চোখে সর্ষের তেল দিয়ে দিতেন, চোখ জ্বালা করতে, তাতে ঘুম আসতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 9টার সময় খেয়ে 10টার সময় শুয়ে পড়তেন, এবং তার পিতাকে বলতেন, বাবা আমাকে 2 ঘন্টা পরে উঠিয়ে দেবে, 12টা থেকে আমি পড়াশোনা করব, যদি না উঠিয়ে দাও তাহলে আমি পড়া শেষ হবে না। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসে থাকতেন, না ঘুমিয়ে। 12টা বাজলে তিনি পুত্রকে তুলে দিতেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা রাত পড়াশোনা করতেন। এইভাবে পড়াশোনা করেই তিনি নিজেকে তৈরি করেছিলেন। কিন্তু এটা মোটেও ভাববেন না যে এত পড়াশোনা করতো বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব সুবোধ বালক ছিল, সেটা কিন্তু মোটেও না। তিনি ছিলেন অত্যন্ত একগুঁয়ে এবং একজেদি। তিনি যদি ঘাড় বেঁকাতেন তাহলে ঘাড় আর সোজা করতেন না। তাই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার পিতা তোমার সঙ্গে ঠিকই বলেছে যে তুমি ঘাড় বেঁকা একটা এড়ে গরুর মতো তুমি আচরণ করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত জেদি ছিলেন, যেটা ধরতেন সেটা ছাড়তেন না।
ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পুত্রের আচরণ দেখে সেরকম ব্যবহার করতেন। যেদিন বাড়িতে দেখতো কোনো কাঁচা কাপড় নেই, তিনি সেদিন বলতেন, আজ কিন্তু তোমাকে কলেজ যেতে হবে পরিষ্কার কাপড় পরে। সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র বলতেন, না আমি ময়লা কাপড় পরে আজকে কলেজ যাব। আবার যদি বলতেন, আজ তোমাকে স্নান করিতে হবে, না আমি স্নান করিব না। তারপরে না যে বলতো তার সেটা হ্যাঁ করানো যেত না, জোর করে তাকে টেনে পুকুরে নামিয়ে চর থাপ্পড় দিয়ে তাকে এইভাবে তাকে সোজা করতে হতো। এই জেদই কিন্তু তাকে একদিন সাফল্যের শিখরে পৌঁছেছিল। তিনি জেদটা যে করেছিলেন ভালো জিনিসের জন্য করেছিলেন। ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন, তারপর থেকে 5 টাকা করে বৃত্তি পেতেন। ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে যখন পড়ছিল তার সহপাঠী ছিল মুক্তারাম তর্কবাগীশ এবং মদনমোহন তর্কালঙ্কার। এই মদনমোহন তর্কালঙ্কারই পরবর্তীকালে বিদ্যাসাগরে যখন প্রেস ব্যবসা করেছিল তার পার্টনার ছিল। এই মদনমোহন তর্কালঙ্কার আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে বহুদিন পর্যন্ত ছিল। ব্যাকরণের তৃতীয় শ্রেণীর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, শ্লোক মঞ্জুরিতে বলেছেন যে আমি ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে মুগ্ধবোধ পাঠ শেষ করেছিলাম, তারপরে পরবর্তী 6 মাসে অমর কোষের মনুদ্যবর্গ এবং ভটিকাব্যের 5ম সর্গ পর্যন্ত পড়েছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণের তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষাতে পুরস্কার হিসাবে পেয়েছিলেন মুদ্রা রাক্ষস, উত্তরাচরিত সমস্ত কিছু। এছাড়া তো এই সংস্কৃত কলেজে তখন পে স্টুডেন্ট এবং আউট স্টুডেন্ট ছিল। পে স্টুডেন্ট বলা হতো তাদের যারা বৃত্তি পেত, আর যারা বৃত্তি পেত না তাদের বলা হতো আউট স্টুডেন্ট। মূলত সংস্কৃত কলেজে পড়াশোনা করার জন্য থাকার খরচের জন্য যারা কৃতি ছাত্রদের এগুলো দেওয়া হতো। ঈশ্বরচন্দ্র কিন্তু বরাবরই 5 টাকা করে বৃত্তি পেয়ে এসেছিলেন। সেই সময় 5 টাকা মানে অনেক, বুঝতেই পারছো। তার সঠিক মূল্যায়ন হয়তো আমি মাত্র করতে পারবো না, কিন্তু জেনে রাখো যে 10 টাকায় যদি একটা মানুষের সংসার চলে যায় তাহলে 5 টাকার কত মূল্য ছিল। এবং শুধু এতটুকু বলতে পারি যে 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন সোনার দাম ছিল 88 টাকা 61 পয়সা। 1947 থেকে 100 বছর চলে যাও, 1847, তারও আগে হচ্ছে 1829, তারা সেই সময় 5 টাকার কিন্তু অনেক মূল্য ছিল। ওই 5 টাকা বৃত্তি পাওয়াতে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়েছিল, তেমনি সংসারের ক্ষেত্রেও সুবিধা হয়েছিল। তারপরে 1831 থেকে 32 খ্রিস্টাব্দের ব্যাকরণের তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষাতেও তিনি প্রথম হয়েছিলেন। তারপরে তিনি 1833 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি সাহিত্য শ্রেণীতে ভর্তি হন। সাহিত্য শ্রেণীতে যখন ভর্তি হয়েছিল তখনও সেখানে তার সহপাঠী ছিল মুক্তরাম তর্কবাগীশ এবং মদনমোহন তর্কালঙ্কার। এই সাহিত্য শ্রেণীতে তাকে 2 বছর পড়তে হয়েছিল। এই সাহিত্য শ্রেণীতে তিনি পড়াশোনা করেছিলেন কুমার সম্ভ্রম, রঘুবংশম, শকুন্তলা, শিশুপাল বধ, তারপরে হচ্ছে রত্নাবলী, এই সমস্ত সাহিত্য তাকে পড়তে হয়েছিল ওই সাহিত্য শ্রেণীতে। সাহিত্য শ্রেণীতে যখন তিনি ভর্তি হন তখন ওই সময় ছিল জয়গোপাল তর্কালঙ্কার ছিল তার অধ্যাপক। জয়গোপাল তর্কালঙ্কার প্রথমে ঈশ্বরচন্দ্রকে দেখেই তো অবাক, এতটুকু ছেলে সাহিত্য কি জানবে, কি পারবে, তুমি পারবে সাহিত্য পড়তে? তখন ঈশ্বরচন্দ্র বললেন, হ্যাঁ পারবো। বলে তাহলে তুমি ভটিকাব্যের এই কতগুলো অর্থ বলো তো। এত সুন্দর তিনি অর্থ বলেছিলেন যে জয়গোপাল তর্কালঙ্কার অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি অত্যন্ত ভালোবাসতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সাহিত্য শ্রেণীর বার্ষিক পরীক্ষা, মূলত দ্বিতীয় বছরে বার্ষিক পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। তিনি পুরস্কার পেয়ে গেছিলেন কাব্য প্রকাশ, সাহিত্য দর্পণ এবং হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইগুলো তিনি পরিতোষক হিসাবে পেয়েছিলেন এবং সেই সময় তিনি 5 টাকা করে বৃত্তিও পেতেন। এই মূলত সাহিত্য শ্রেণীতে সময় যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ছিলেন, ঠিক সাহিত্য শ্রেণীতে পড়ার শেষ সময়ের দিকে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার মধ্যম পুত্র দীনবন্ধুকে কলকাতায় নিয়ে এসেছিলেন পড়াশোনা করার জন্য। দীনবন্ধুকে নিয়ে আসার পরে তারা 4 জন হলেন, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, ঈশ্বরচন্দ্র আর দীনবন্ধু। এই 4 জনের রান্না বান্না কিন্তু তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই করতে হচ্ছিল দুবেলা। সেই সময় সকালে উঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্নান করে চলে যেতেন বড়বাজারে, সেখানে আলু, পটল, সবজি, মাছ কিনে আনতেন। কিনে আনার পরে তাকে শিল দিয়ে সব বাটনা বাটতে হতো, হলুদ বাটতে হতো, ঝাল মশলা সব বাটতে হতো। সে সমস্ত করার পরে তিনি উনুন ধরাতেন, উনুন ধরানোর পরে তিনি মুগের ডাল, মাছের ঝোল এসব রান্না করতেন। শম্ভুচন্দ্র বিদ্যারত্ন তার বিদ্যাসাগর জীবনচরিত গ্রন্থে লিখেছিলেন যে অগ্রজ দুবেলা রান্না করতে যে বাটনা বাটতে যে তার আঙুলগুলো ক্ষয়ে গেছিল এবং হাতের মধ্যে হলুদ দাগ লেগে থাকতো। এই সমস্ত করার পরে শুধু তাই নয়, তারপরে তাকে থালা বাসন ধোয়া, হাঁড়ি মাজা সমস্ত করতে হতো, রান্নাঘর পরিষ্কার করতে হতো। আবার খাবার সময় যদি 2-4টে ভাত এদিকে ওদিকে হয়ে যেত বা এঁটো কাটা যদি পড়ে থাকতো তাহলে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় চর থাপ্পড় রেডি থাকতো।
আচ্ছা করে ঘা কত দু তিন ভাইকে লাগাতেন। তাহলে এটা কিন্তু বুঝতে পারছো যে ঈশ্বরচন্দ্র তার ভ্রাতাগণ কিন্তু ছেলেবেলাতে মার খাওয়াতে কিন্তু কোনো কার্পণ্য করেননি। আবার যত না মারতেন পিতা ঠাকুরদাস তাদের, তার থেকে বেশি তারাও কম ছিল না, তার চিৎকার আর ক্রন্দন করতেন। তাদের চিৎকার আর ক্রন্দন শুনে তো জগদুল্লাহ বাবুর বাড়ির তার ভগিনীরা সবাই ছুটে আসতো, এসে এবার উল্টো পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে উত্তম মধ্যম শুনিয়ে দিতেন। তাকে বলতেন এইটুকু ছোট ছোট ছেলে মেয়েদের সন্তানকে যদি এইভাবে মারধর করো, কোনোদিন কিছু হয়ে গেলে তো আমরাই বিপদে পড়বো। এই সমস্ত করে তারা মোটামুটি একটু তাদের প্রহারটা কমেছিল। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলেবেলায় পড়াশোনা করা। তার সমস্ত রান্না বান্না করে সব কিছু করে তিনি সারা রাত জেগে পড়াশোনা করতেন, সে করে তিনি পণ্ডিত হয়েছিলেন। আজকের দিন আমরা ভাবতেই পারি না একটা লাইট ছাড়া পড়াশোনা করা যায়। সেই সময় তিনি বাড়িতে বাতি না থাকলে রাস্তায় বসে তিনি গ্যাসে পড়াশোনা করতেন। এই সমস্ত করার পরেও তিনি প্রথম হতেন এবং সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন। শম্ভুচন্দ্র বিদ্যারত্ন বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পড়াশোনায় ভালো ছিলেন, ছাত্র ছিলেন তা ছিলেন না। তিনি বড় ছেলে হিসাবে তিনি তার দায়িত্ব সবসময় পালন করতেন এবং ভ্রাতা হিসাবে তিনি কখনো দায়িত্ব থেকে পিছু পা হননি এবং অত্যন্ত স্নেহ করতেন। না হলে ওইটুকু বয়সে বাবা ভাই সবাইকে রান্না করে খাইয়ে তারপরে কলেজে এসে আবার রান্না বান্না করতো, দায়িত্ব পালন করতো এবং সারা রাত ধরে পড়াশোনা করতো। সাহিত্য শ্রেণীতে যখন পড়াশোনা করছেন তখন মূলত তিনি ব্যাকরণেতে ব্যুৎপত্তি তার হয়ে গেছে এবং সাহিত্যতেও তিনি একেবারে অগাধ পাণ্ডিত্য অর্জন করে গেছেন। সেই সময় মাঝে মাঝে তিনি বীরসিংহ গ্রামে আসতেন। বীরসিংহ গ্রামে তো চারিদিকে ঢিঢি পড়ে গিয়েছিল যে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ছেলে একেবারে অদ্বিতীয় পণ্ডিত হয়েছেন, বিভিন্ন বিচার বস্তু ব্যাকরণ নিয়ে, এবং সেই বিচারে তিনি সংস্কৃতিতে কথা বলতেন। দেশীয় পণ্ডিতরা সংস্কৃত জানতেন কিন্তু এত অনর্গল তো সংস্কৃততে কথা বলতে পারতেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ও প্রাকৃত দুটো ভাষাতেই কথা বলতেন এবং তার কথা শুনে গ্রামবাসী থেকে আরম্ভ করে পণ্ডিতরা সব হাঁ করে তাকিয়ে থাকতেন, এত পণ্ডিত হয়ে গেছে। সেই সময় মেদিনীপুর জেলায় গ্রামে গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম হয়ে যায়। নাম যত হয় সেরকম কন্যার পিতারাও ছুটে আসে তার কন্যার সাথে ঈশ্বরচন্দ্রের বিয়ে দেওয়ার জন্য। সেই সময় তো বাল্য বিবাহ হতো, তাই ঈশ্বরচন্দ্রের বিবাহ বাল্যকালই হয়েছিল, মাত্র 15 বছর, কিংবা তখন 15 বছর হয়নি। সেই সময় তার পিতা তার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে লাগলেন। প্রচুর কন্যার পিতা এলো কিন্তু শেষ পর্যন্ত অনেক খুঁজে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মশাইয়ের কন্যার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিবাহ হলো। তার নাম ছিল দীনময়ী দেবী। দীনময়ী দেবী সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। ঈশ্বরচন্দ্র তার ব্যক্তিগত বা বৈবাহিক জীবন সম্পর্কে কিছু বলেননি, কিন্তু বিহারীলাল সরকারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে জানা যায় যে দীনময়ী দেবী ছিলেন অত্যন্ত দয়াশীল ছিলেন এবং সুনূপনা গৃহিণী ছিলেন। তিনি নিজে রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসতেন এবং দান ধ্যান প্রচুর করতেন। অনেকে বলেন যে ঈশ্বরচন্দ্রের মতো এত মহান পুরুষের পেছনে তার স্ত্রীর অত অবদান নেই, কিন্তু সে নিয়ে তর্ক বিতর্ক আছে। কারণ এত অল্প বয়সে বিবাহের পরেও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পড়াশোনায় অনেক উন্নতি হয়েছিল তার বিবাহের পরে এবং তিনি তার খ্যাতি অর্জন করেছিলেন। যদি দীনময়ী দেবীর হাতই না থাকে তা কি করে সম্ভব? এত অল্প বয়সে বিবাহ হওয়ার পরেও তিনি তার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটেনি। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্য বিবাহ হয়েছিল মূলত, যে বাল্য বিবাহের বিরুদ্ধে পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেই লড়াই করেছিলেন। দীনময়ী দেবীর বয়স ছিল 8 বছর আর ঈশ্বরচন্দ্রের বয়স ছিল 15 বছর। তার মানে সাহিত্য শ্রেণীতে যখন পড়াশোনা করছেন শেষের দিকে তখনই তার বিবাহ হয়ে যায়। এরপরে সাহিত্য শ্রেণীর পরে অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন। অলঙ্কার শ্রেণীতে তিনি পড়েছিলেন 1 বছর। সেই সময় অধ্যাপকের নাম ছিল প্রেমচাঁদ তর্কবাগীশ মহাশয়। এই অলঙ্কার শ্রেণীতে তিনি বাৎসরিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন এবং প্রথম হয়ে তিনি রঘুবংশম, মুদ্রা রাক্ষস, উত্তরাচরিত এই সমস্ত গ্রন্থ তিনি পুরস্কার হিসাবে পেয়েছিলেন। অলঙ্কার শ্রেণীতেও তিনি তখন 5 টাকা করে বৃত্তি পেতেন। 1836 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বেদান্ত শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। বেদান্ত শ্রেণীতে মূলত তিনি 2 বছর পড়াশোনা করেছিলেন। বেদান্ত শ্রেণীতে তিনি প্রথম হয়েছিলেন। সেই সময় তিনি 5 টাকা বৃত্তি হিসাবে পেতেন। বেদান্ত শ্রেণীতে যখন পড়াশোনা করছিলেন ঠিক সেই সময় কি হয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে জগদুল্লাহ বাবু বাড়িতে থাকতেন, জগদুল্লাহ বাবু খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি বাধ্য হয়ে যে তলাটায় থাকতেন সেটা এক ব্যবসায়ীকে ভাড়া দেন। বাধ্য হয়ে ঈশ্বরচন্দ্রকে নিচের তলায় নিম্ন তলায় থাকতে হয়েছিল এবং সেখানে আর্দ্র স্যাঁতস্যাঁতে জায়গায় শুয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত কঠিন রোগে পড়ে গেছিলেন। ওই রোগগ্রস্ত অবস্থাতেই তিনি পড়াশোনা করতেন
খুব কষ্ট পেয়েছিলেন, অনেক কষ্ট করে তাকে প্রতিকার করা হয়েছিল, আবার দেশের মাটিতে নিয়ে আসতে হয়েছিল তাকে সুস্থ করার জন্য। এবং তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা রাত ধরে পড়াশোনা করার ফলে, কাজ করার ফলে প্রচুর পরিমাণে অসুস্থ হতেন এবং এইভাবেই আবার সুস্থ হয়ে আবার পড়াশোনা শুরু করতেন। এইভাবেই তিনি তার পড়াশোনা চালিয়েছিলেন। বেদান্ত শ্রেণীর পরে 1838 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভর্তি হয়েছিলেন স্মৃতি শ্রেণীতে। মূলত সংস্কৃত কলেজে তখন নিয়ম ছিল ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত এবং ন্যায় পড়ার পরে স্মৃতি শ্রেণীতে যেত, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ অনুরোধে এবং মেধার কারণে তার স্মৃতি শ্রেণীতে সোজা চলে গেছিলেন। স্মৃতি শ্রেণীতে তিনি পড়াশোনা করেছিলেন 1 বছর। ওই সময় অধ্যাপক ছিলেন হরনাথ তর্কভূষণ। হরনাথ তর্কভূষণ দর্শনে খুব ভালো ছিলেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পছন্দ ছিল না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বিশেষ ছাত্র ছিলেন না, তিনি পণ্ডিত এবং অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। তাই তিনি ধীশক্তি সম্পন্ন হরনাথ ভট্টাচার্য মহাশয়ের কাছে পড়াশোনা করেছিলেন। স্মৃতি শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হওয়ার পরে মাত্র 6 মাসে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন ল পরীক্ষার জন্য। এই শ্রেণীতে তার সহপাঠী ছিলেন মুক্তরাম তর্কবাগীশ, মদনমোহন তর্কালঙ্কার। এই শ্রেণীটাকে পড়তে হয়েছিল মনুসংহিতা, মিথক্ষরা, দায়তত্ত্ব, দত্তক মীমাংসা, ব্যবহার তত্ত্ব প্রভৃতি বই। এবং স্মৃতি শ্রেণীতে বাৎসরিক পরীক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় হয়েছিলেন এবং তিনি 80 টাকা পারিতোষিক পেয়েছিলেন। এবং প্রথম হয়েছিলেন তখন হচ্ছে মুক্তরাম তর্কবাগীশ, তিনি পেয়েছিলেন 100 টাকা। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত গদ্য রচনার জন্য 100 টাকা পারিতোষিক পেয়েছিলেন। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতের লেখা ছিল অত্যন্ত সুন্দর, তার জন্য তিনি 100 টাকা পেয়েছিলেন। এবং এই হাতের লেখার জন্য বরাবরই তিনি প্রথম হতেন এবং প্রথম পুরস্কারটাই পেয়েছিলেন। এই স্মৃতি শ্রেণীতেই সুযোগ ছিল ল পরীক্ষায়। তখনকার দিনের নিয়ম ছিল সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত পণ্ডিতরা ল পরীক্ষা দেবে এবং ল পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন হচ্ছে আদালতে জজ পণ্ডিত হিসাবে নিযুক্ত হতো। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক সংস্কৃত কলেজে স্মৃতিশাস্ত্রে রীতিমতো অধ্যয়ন করে তিনি সংকল্প করেছিলেন হিন্দু ল কমিটির পরীক্ষায় তিনি বসবেন। এর জন্য তিনি তার পিতাকে বলেছিলেন যে আমি দুবেলা রান্না বান্না করতে পারবো না বাবা, এই 6 মাস। তাই সেই সময় সেই 6 মাস রান্না বান্না দীনবন্ধুর ঘাড়ি পড়েছিল। এই 6 মাস ধরে তিনি একবারে সকালে তিনি মনুসংহিতা, মিতক্ষরা আবৃত্তি করতে করতে পড়াশোনা করতেন। তারপরে খাওয়া দাওয়া করে সারা রাস্তায় বাড়ি থেকে একদম সংস্কৃত কলেজ পর্যন্ত তিনি আবৃত্তি করতে করতে আসতেন, আবার কলেজ থেকে বাড়ি যেতেন আবৃত্তি করতে করতে। সারা রাত ধরে তিনি পড়াশোনা করেছিলেন। এই 6 মাস ধরে পড়াশোনা করে 1839 খ্রিস্টাব্দে 22 এপ্রিল তিনি এই ল কমিটির পরীক্ষায় বসেন। তারপরে এই পরীক্ষাতে তিনি অত্যন্ত ভালোভাবে উত্তীর্ণ হন এবং ল পরীক্ষায় 16ই মে তিনি ল কমিটি থেকে একটি প্রশংসাপত্র পেয়েছিলেন। সেই প্রশংসাপত্রতে প্রথম লেখা ছিল বিদ্যাসাগর উপাধিটি। তাহলে 1839 খ্রিস্টাব্দে 16ই মে তিনি ল কমিটি থেকে প্রথম বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন। প্রশংসাপত্রটি দেওয়া হয়েছিল, তাতে বিদ্যাসাগর উপাধিটি লেখা ছিল। 1839 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ন্যায় শ্রেণীতে ভর্তি হয়েছিলেন এবং বিভিন্নভাবে জানা যায় যে তিনি 3 বছর পড়াশোনা করেছিলেন। প্রথম ন্যায় শ্রেণী বাৎসরিক পরীক্ষার পারিতোষিকের তালিকা সেরকম পাওয়া যায় না। ন্যায় শ্রেণীতে দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় তিনি প্রচুর পরিমাণে পারিতোষিক পেয়েছিলেন, প্রায় সর্বসাকুল্যে তিনি 233 টাকা পেয়েছিলেন। ন্যায় শ্রেণীতে যখন পড়েছিল তখন এই কলেজে আবার নতুন করে ইংরাজি স্থাপন করার জন্য আবেদনপত্র দেওয়া হয়েছিল সেই সময়কার সংস্কৃত কলেজের অধ্যাপককে, এবং সেই আবেদনপত্রে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম পাওয়া যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ন্যায় শ্রেণীতে পড়তেন বা তিনি 8 টাকা বৃত্তি পেতেন এবং 8 টাকাতে যে বৃত্তি পেতেন তার সহপাঠীদের তিনি খাওয়াতেন, যারা আর্থিক অবস্থা খারাপ ছিল, এবং সবাইকে খুশি করে। এবং যারা জীর্ণ বস্ত্র পরে কলেজে আসতো তাদের তিনি নতুন নতুন বস্ত্র কিনে দিতেন। তিনি প্রথম থেকেই দয়াপরবণ ছিলেন। 1841 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর ছিল সংস্কৃত কলেজের শেষ দিন। সেই দিনের সমস্ত অধ্যাপক এবং মণ্ডলী তাহাকে সবাই মিলে যে একটা প্রশংসাপত্র দিয়েছিলেন, সেই প্রশংসাপত্রে দেবনাগর অক্ষরে লেখা ছিল বিদ্যাসাগর উপাধিটি। তাই এর আগে ল কমিটি থেকে পেলেন, তারপরে সংস্কৃত কলেজ থেকে পেলেন। এই 12 বছর 5 মাস ধরে তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেছিলেন। তাহলে মূলত ব্যাকরণের 3য় শ্রেণী, তারপরে হচ্ছে সাহিত্য শ্রেণী, তারপর অলঙ্কার শ্রেণী, তারপরে হচ্ছে বেদান্ত শ্রেণী, তারপরে স্মৃতিশাস্ত্র এবং ন্যায় শ্রেণী, এই সমস্ত পড়াশোনা অধ্যয়ন করে তিনি নিজেকে তৈরি করেছিলেন এবং তিনি নিজেকে বিদ্যার জগতে নিজেকে নিমজ্জিত করেছিলেন। এর পরবর্তী পর্যায়ে শুরু হবে তার সমাজ তৈরি করার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।
তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, তার মধ্যে সমস্ত গুণের সমাহার দেখা যায়। তিনি ছিলেন দয়াপরবণ, দয়ালু মানুষ ছিলেন। তিনি পুত্র হিসাবে তার মাতৃভক্তির তুলনা হয় না। ভ্রাতা হিসাবে ভাইদের প্রতি তার অগাধ স্নেহ ছিল এবং জ্যেষ্ঠ পুত্র হিসাবে তিনি সবসময় আজ্ঞাধীন ছিলেন। তার মধ্যে সমস্ত গুণের সমাহার ছিল বলেই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানের মনে, দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তে অম্লান কিরণে। আজকে এই বলে আমি ভিডিওটা শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মজীবন, শিক্ষা, সংস্কার সম্পর্কে আলোচনা করব। আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।